আওয়ামী লীগকে স্কেপগোট করা হচ্ছে। পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ খুব দূষিত হয়ে পড়তেছে। ২ বছর যে সময় লাগবে না, এটা কিভাবে আপনারা ভাগ করতেছেন বা তার পরবর্তী ঘটনাগুলো কি? মানে বাংলাদেশ এখন নানা সংকটের মধ্যে আছে, যেটা আমাদের কাছে দৃশ্যমান। দেশের ভিতরে আইন শৃঙ্খলার জটিলতা আছে, রাজনৈতিক বিভাজন আছে, চাঁদাবাজি বলতে যা বোঝায় সন্ত্রাস মব, মোটামুটি সেটাও উদ্বেগজনক অবস্থায়। অর্থনীতিতে মূল্যস্ফীতি চলছে, ব্যাংকিং খাতে রয়েছে অনিয়ম, তারপরে গ্যাস বিদ্যুৎ মহাসংকটে। ইতিমধ্যে 900 টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। তারপরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেমিটেন্স কিছুটা স্বস্তি আছে, কোনো সন্দেহ নাই, কিছুটা স্বস্তি আছে। এরপরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ। ভারতের সঙ্গে সম্পর্ক এখন সংবেদনশীল। শেখ হাসিনার ভারত অবস্থান এবং তার প্রত্যর্পণের দাবি দুই দেশের সম্পর্কের অন্যতম বড় ইস্যু হয়ে আছে। এই ধরনের বিভিন্ন বিষয়, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ, এইসব সংকটের সমাধান নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনা পর্বে শুরুতেই যদি আমি আসি, শুরুতে আমি আসব জনাব মাহবুব কামাল ভাইয়ের কাছে। আচ্ছা, আপনি আমাকে বলেন, মানে আসলে সংকটটা কোথায় এবং বাংলাদেশ এখন কতটা সংকটে? সংকট, আমি রাজনৈতিক সংকট খুব একটা দেখছি না, ঠিক আছে? কারণ এনসিপি, জামাত তাদের এবং বিএনপির সঙ্গে সাপে নেউলে সম্পর্কটা এখন নাই আপাতত। সম্ভবত এটা শেখ হাসিনার যে ডিসেম্বরে আসার যে প্রতিশ্রুতি, সেইটার উপর ভিত্তি করে হয়তো ফ্যাসিবাদ ঠেকাও এই ধরনের একটা ঐক্য এখন চলতেছে। ফলে রাজনৈতিক সংকট আমি খুব একটা দেখছি না। সংকট আছে টুকটাক, যেমন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ খুব দূষিত হয়ে পড়তেছে। মানুষ, রাজনীতিবিদরা পর্যন্ত ডেসপারেট হয়ে যাচ্ছে, ভাষা খুব নিম্নমানের ভাষা প্রয়োগ করা হচ্ছে ইত্যাদি। এগুলি কিছু সংকট আছে, কিন্তু মোটা দাগে রাজনৈতিক সংকট আপাতত নেই। মানে ডিসেম্বর পর্যন্ত আমার মনে হয় না কোনো রাজনৈতিক সংকট থাকবে। সংকটগুলোকে আমি মোটা দাগে 3টা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে মবতন্ত্র, একটা হচ্ছে জ্বালানি সংকট, একটা হচ্ছে অর্থনীতি, আরেকটা হচ্ছে ফরেন পলিসি। মোটা দাগে মব, জ্বালানি, অর্থনীতি এবং ফরেন পলিসি, এই 4টা মোটা দাগে সংকট বিরাজ করতেছে। আমি জ্বালানিটা একটু বলি না, এটা খুব নাকি আমি এটা কি বলেন, আমরা ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। না, জ্বালানিটা একটু বড় হবে। সেটা হচ্ছে যে দেখেন, বিএনপির যে নির্বাচনী ইশতেহার না, সেটা আমি পড়ছি, এই টকশো করার প্রয়োজনেই পড়ছি। সেখানে বলা হয়েছিল যে মানে 2030 সাল নাগাদ আপনার বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বাড়িয়ে 35,000 মেগাওয়াটে উন্নীত করা হবে বিদ্যুৎ ক্যাপাসিটি, ঠিক আছে, 2030 সাল নাগাদ। এবং সঞ্চালন লাইন 25,000 সার্কিট কিলোমিটার সম্প্রসারণ করা হবে। এটা কিন্তু বিএনপির ইশতেহারে আছে। ওখানে কিন্তু বলা নাই যে শেখ হাসিনার আমলে বিদ্যুৎ খাতে যে সমস্ত সংকট তৈরি হয়েছিল, যে সমস্ত প্রবলেম তৈরি হয়েছিল, সেগুলির কথা কিন্তু বলা নাই। তারা স্ট্রেট ওয়ে বলছে যে আমরা 230 সালের মধ্যে এটা করব। এখন আমরা শুনতেছি, যেহেতু বিদ্যুৎ নেই, গ্যাস নেই, এখন শুনতেছি যে সব ফ্যাসিবাদ ধ্বংস করে দিয়ে গেছে। তাইলে যদি ফ্যাসিবাদ ধ্বংস করে দিয়ে থাকে, তাহলে আপনাদের নির্বাচনী ইশতেহারে ওই কথাটা কেন বলছিলেন? ওখানে বলতেন, নোট, একটা ফুটনোট দিতেন যে শেখ হাসিনার আমলে এই হয়েছে, ফলে আমাদের দেরি হবে, এটা বলতে পারতেন। এখন আওয়ামী লীগকে স্কেপগোট করা হচ্ছে। স্কেপগোট, আমি এটা একটু ব্যাখ্যা করি। স্কেপগোট শব্দটা আসছে এইভাবে, 400-500 বছর আগে খ্রিস্টান ধর্মযাজকরা মনে করতেন যে মানুষ যে পাপ করে সেটা ছাগলের কারণে, এবং তারা ছাগলকে মরুভূমিতে পাঠায় দিতেন। ওখান থেকে আসছে স্কেপগোট, অর্থাৎ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। এটা নানাভাবে হয়। যেমন ধরেন একটা কোম্পানি, না, কোম্পানিটা লস করলো, ফেল করতেছে। এখন দোষ কিন্তু হায়ার এক্সিকিউটিভ নিবে না, তারা করবে কি, নিম্ন অধস্তন যারা আছে তাদের যে কোনো একজনের ঘাড়ে চাপায়, যে এই তোমার কারণে এই কোম্পানি লস করলো, ঠিক আছে? কী ধরুন খেলা, না,
খেলা তো একটা টিম ওয়ার্ক, ধরেন ফুটবল টিম ওয়ার্ক। এখন হেরে গেছে, এখন করবে কি স্কেপ গোট একটা বের করবে, এই তুমি ওই সহজ গোলটা দিতে পারো নাই, হ্যাঁ এটা যে একটা টিম ওয়ার্ক ওইটা ভুলে যাবে, এটা ওইভাবে মারলেই তো গোল হয়ে যেত। সো এই যে অন্যের ঘাড়ে দোষ চাপানো, এইটা একটা মানে সহজাত প্রবণতা মানুষের, এবং বিদ্যুৎ খাতের যে দুরবস্থা, এইটা স্কেপ গোট খোঁজা হচ্ছে। যদি নির্বাচনী ইশতেহারে এরকম বলা থাকতো যে আমাদের এই সংকট আছে, সুতরাং আমাদের সময় লাগবে, এখন বলা হচ্ছে যে 2 বছরের নিচে এটা কি বলে যে স্বাভাবিক হবে না। এখন আমি বলি কি, 2 বছর যে সময় লাগবে না, এটা কিভাবে আপনারা ভাগ করতেছেন, বা তার পরবর্তী ঘটনাগুলো কি? আমি যদি বিদ্যুৎ সংকট সমাধানের জন্য আমি 3টা ফেজ করতে পারি, একটা হচ্ছে আশু, আরেকটা হচ্ছে মধ্যবর্তী মিড টার্ম, আরেকটা হচ্ছে লং টার্ম। আশুটা আপনাকে যেভাবে হোক এইটাকে আপনাকে কাভার করতে হবে, গ্যাস এবং বিদ্যুৎ দুটেই একেবারে কাভার করতে হবে। আশুটা মিনিমাম একটা জায়গায় যেতে হবে। আমাদের যে আপনার প্ল্যান্টের যে স্ট্রাকচারাল যে অ্যাডভান্টেজ, সেইটা 30,000 মেগাওয়াট পর্যন্ত আমরা উৎপাদন করি, যে স্ট্রাকচার আছে, হ্যাঁ এইটা বুদ্ধি খাটাইলে, মেধা খাটাইলে এবং মনোযোগ দিলে এখান থেকে আউটপুট বের করা সম্ভব। কিন্তু আমাদের পলিটিশিয়ানরা হয়েছে কি, রাজনীতি নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে তারা এইসব জিনিস নিয়ে ভাবার সময় পায় না, অথবা লেখাপড়া করার সময় পায় না। সকালে উঠে দেখে যে 100 লোক গেস্ট রুমে বসে আছে, তা কেমনে এগুলি নিয়ে চিন্তা করবে? যে স্ট্রাকচারাল অ্যাডভান্টেজ আছে সেটাতে 30,000 মেগাওয়াট, এটা সম্ভব। 30 অলরেডি আছে। এই 30,000 মেগাওয়াটের যে স্ট্রাকচার, সেখান থেকে আউটপুট বের করা খুব বেশি কঠিন কিছু না, একটু চেষ্টা করলে এটা পারা যায়। আমি মনে করি যে এটা করতে হবে। তবে এটাও ঠিক যে ধরেন তাল গাছের আগায় উঠতে গেলে কিন্তু কোনো শর্টকাট রাস্তা নাই, বুঝছেন? আপনি যদি আপনার কাছে আমি আবার আসবো। আমি একটু বলি, একটু শেষ করে দিই। তাল গাছের আগায় যদি আপনি উঠতে চান, দ্যার ইজ নো শর্টকাট ওয়ে, তাই না? আপনাকে বেয়েই উঠতে হবে, এটাও ঠিক আছে। এখন আপনাকে এই আর মিড টার্ম যেটা না, প্রধানমন্ত্রী বলছেন যে পার্লামেন্টে উনি 10 বছরের একটা প্ল্যান দিবেন জ্বালানি সিকিউরিটি, সেটা আমরা দেখি। আর লং টার্মটা হচ্ছে আপনাকে ব্লু ইকোনমি এক্সপ্লোর করতে হবে। এই যে আমি বললাম, শর্ট টার্ম কিছু করেন, মিড টার্ম দেখি প্রধানমন্ত্রী কি বলে জ্বালানি সিকিউরিটির ব্যাপারে, আর লং টার্ম যেটা হচ্ছে সেইটা ব্লু ইকোনমিকে আপনাকে এটাকে ডিসকভার করতে হবে।